দ্বাদশ শ্রেণীর ম্যাথমেটিক্সের ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল অর্থাৎ স্পর্শক ও অভিলম্ব এই অধ্যায়টি তোমাদের পড়া হয়ে গেছে। আজ আরও কিছু সমস্যা আলোচনা করার মাধ্যমে আমরা এই অধ্যায়টির একটি রিভিশন ক্লাস করব। তো আজকে আলোচনাটি আমরা কিছু দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন দিয়ে শুরু করছি। এগুলো তোমাদের প্রশ্নপত্রে 4 মার্কস বা 5 মার্কসের প্রশ্ন হিসেবে আসে। তো প্রথম প্রশ্নে দেখো, y = sin x বক্রের AB বিন্দুতে অঙ্কিত স্পর্শক 2y = x সরলরেখার সমান্তরাল। a > 0 হলে b এর মান নির্ণয় করো। তাহলে দেখো, যেহেতু এটা একটি স্পর্শক সংক্রান্ত সমস্যা, তো তাহলে আমার এই যে কার্ভের ইকুয়েশনটা দেওয়া আছে y = sin x, আমি প্রথমেই দেখো এই কার্ভের যে ইকুয়েশনটা আছে সেটাকে আমি এক্সের সাপেক্ষে অবকলন করছি। করে আমি তাহলে কী পাচ্ছি? ডিওয়াই ডিএক্স আমাদের কেন বের করা দরকার হয়? কেননা স্পর্শকের প্রবণতাই হচ্ছে ডিওয়াই ডিএক্সের মাধ্যমে আমরা নির্ণয় করি। তাহলে এখানে আমি যদি ডিওয়াই ডিএক্স নির্ণয় করি এবং এখানে কোন বিন্দুতে স্পর্শক বলেছে না, এ বি বিন্দুতে, সেজন্য দেখো আমি এখানে এ বি বিন্দুতে ডিওয়াই ডিএক্সের মান নির্ণয় করেছি। তো এখানে ডিওয়াই ডিএক্স করলে কত আসবে? কস এক্স, এবং এ বি বিন্দুতে সেটি কত হয়ে যাবে না, কস এ। তাহলে আমরা যদি এবার এ বি বিন্দুতে স্পর্শকের সমীকরণটি নির্ণয় করি, সেটি কি হবে? স্পর্শকের সমীকরণ নির্ণয় সেই সূত্রটি তোমরা জানো, কি দেওয়া ছিল না, y - y1 = স্পর্শকের নতি ইন্টু x - x1। তাহলে দেখো এখানে y1 মানে হচ্ছে b আর x1 মানে হচ্ছে a, আর স্পর্শকের নতি অ্যাট দ্য পয়েন্ট এ বি। এই এ বি বিন্দুতে স্পর্শকের যে নতি সেটা আমাকে লিখতে হবে। তাহলে সেটি কত? কস এ। এবার তোমরা যদি এখান থেকে এটাকে সাজিয়ে লেখো তাহলেই পেয়ে যাবে y = x cos a প্লাস b - a cos a। তাহলে এটি হচ্ছে এ বি বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আর আমাদের প্রশ্নে দেখো কি দেওয়া ছিল না, এই যে স্পর্শক সেটা হচ্ছে এই 2y = x এই সরলরেখার সাথে সমান্তরাল। এবার এই সরলরেখার সমীকরণটাকে যদি তোমরা y = mx + c এই ফর্মে সাজিয়ে লেখো তাহলে কি পেয়ে যাবে না, y = ½ x। ঠিক আছে, এবার দেখো এই স্পর্শক আর এই সরলরেখা এরা পরস্পর সমান্তরাল। হ্যাঁ, 1 নম্বর ও 2 নম্বর পরস্পর সমান্তরাল। এবার দুটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় সেক্ষেত্রে আমরা কি জানি না, তাদের যে নতি থাকে সেই দুটো সমান হয়। তাহলে এখানে দেখো, এখানে যে স্পর্শক তার নতি হচ্ছে কস এ, আর এই যে সরলরেখা তার নতি হচ্ছে হাফ। তাহলে কস এ = হাফ, এবং এখান থেকেই আমরা পেয়ে যাব না a = π/3। ঠিক আছে, এবার দেখো a = π/3 কেন নিচ্ছি আমরা? কারণ আমাদের এখানে প্রশ্নের শর্তে দেখো বলা ছিল a is greater than 0। এবার এই যে এ বি বিন্দু সেটি তো আমার যে y = sin x যে বক্র দেওয়া ছিল তার উপরেও অবস্থিত। তাহলে আমরা যদি এই যে y = sin x এখানে y এর জায়গায় b আর x এর জায়গায় a বসিয়ে দিই, তাহলে এই সমীকরণটাকে এ বি স্যাটিসফাই করছে। তো তাহলে b = আমরা পেয়ে যাচ্ছি sin a, এর মান আমরা বের করে রেখেছি π/3, সেটা বসিয়ে দিলাম। তাহলে sin π/3 মানে হচ্ছে √3/2, অর্থাৎ b এর মান হচ্ছে √3/2। তাহলে আমাকে যেটা বের করতে বলা হয়েছিল যে b এর মান নির্ণয় করো, সেটি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি √3/2। পরের প্রশ্নটি দেখো, এটিও একটি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, যে দেখাও যে y = a/2 × e⁻x/a প্লাস e⁻−x/a বক্ররেখার x1 y1 বিন্দুতে অভিলম্বের বক্র ও x অক্ষের মধ্যবর্তী ছিন্ন অংশের দৈর্ঘ্য y1² / a। তাহলে এখানে আমাকে কী কী করতে হবে? দেখো এখানে আমাকে একটা বক্রের সমীকরণ দেওয়া আছে। এই বক্রের x1 y1 বিন্দুতে আমাকে অভিলম্বের আগে সমীকরণটাকে বের করে নিতে হবে। তারপর সেই অভিলম্বটি যে বক্র আর এক্সের যে মধ্যবর্তী অংশ তার দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কি করে করছি। প্রথমে যে বক্রের সমীকরণটি দেওয়া ছিল সেটিকে আমি লিখলাম,
এই বক্রের x1 y1 বিন্দুতে যদি আমি অভিলম্বের সমীকরণ নির্ণয় করি তাহলে কিন্তু তোমরা এটা পাবে। অভিলম্বের সমীকরণ নির্ণয়ের যে সূত্র সেটা তোমাদের কি আরেকবার মনে করো না, y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস dx বাই dy অ্যাট দ্য পয়েন্ট x1 y1 ইন্টু x মাইনাস x1, তাই তো? তাহলে দেখো এখানে y1 মানে y1, x1 মানে x1, আর তোমরা যদি এই বক্রের সমীকরণকে dx dy নির্ণয় করো অ্যাট দ্য পয়েন্ট x1 y1 এবং মাইনাস dx dy অ্যাট দ্য পয়েন্ট x1 y1 মান বসাও, তাহলে কিন্তু তোমরা এটা পাবে -1/12 ইন্টু ই টু দি পাওয়ার x1/a মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x1/a। তাহলে এটা হচ্ছে আমার অভিলম্বের সমীকরণ। এবার এই অভিলম্ব আমাকে তো বের করতে হবে যে বক্র আর এক্স অক্ষের মধ্যবর্তী অংশ, তাহলে এই অভিলম্ব এক্স অক্ষকে কোথায় ছেদ করছে সেটা আমাকে বের করতে হবে। এবার এক্স অক্ষকে যখন ওই অভিলম্বটি ছেদ করবে তো সেই বিন্দুতে কি হবে, সেই বিন্দুতে y ইকুয়াল টু 0 হবে। তো তাহলে আমাদের এই যে অভিলম্বের সমীকরণ, এই অভিলম্বের সমীকরণে দেখো আমি y এর জায়গায় 0 পুট করছি, তাহলে আমি এটা পাচ্ছি। এবং এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো, সিম্পলিফাই করো, তাহলে কিন্তু পেয়ে যাবে না x ইকুয়াল টু x1 প্লাস y1/2 ইন্টু ই টু দি পাওয়ার x1/a মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x1/a। তার মানে এই অভিলম্বটি এক্স অক্ষকে x1 প্লাস y1/2 ইন্টু ই টু দি পাওয়ার x1/a মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x1/a, 0 এই বিন্দুতে ছেদ করে। দেখো এখানে y কোঅর্ডিনেটটা 0, কারণ এক্স অক্ষকে ছেদ করছে, তাহলে এই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে। তাহলে বক্র আর এক্স অক্ষের মধ্যবর্তী অভিলম্বের ছিন্ন অংশ দৈর্ঘ্য কী করে হবে দেখো। দেখো আমার যে বক্র ছিল সেই বক্রের যে পয়েন্টে আমি অভিলম্বটা এঁকেছিলাম সেই পয়েন্টটাই তো x1 y1 বিন্দু, আর এদিকে যদি আমার এক্স অক্ষটা থাকে সেই এক্স অক্ষ কোথায় অভিলম্ব ছেদ করছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই x1 y1 বিন্দু আর এক্স অক্ষকে যেখানে অভিলম্বটি ছেদ করেছে এই দুই বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটাই হচ্ছে এই ছিন্ন অংশের দৈর্ঘ্য। তাহলে আমাকে যদি আমরা দুই বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের যে সূত্রটি আছে সেটাকে কাজে লাগাই, তাহলে আমরা কি পেয়ে যাব দেখো না, মানে x1 y1 বিন্দু আর ওই ছেদ বিন্দু, তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি x1 প্লাস y1/2 ইন্টু ই টু দি পাওয়ার x1/a মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x1/a মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস 0 এর হোল স্কোয়ার, এবার এই পুরোটার হোল রুট। এবার এখান থেকে দেখো তোমার x1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে y1/2 ইন্টু এটা, তার যদি আমি স্কোয়ার করি তাহলে আমি পেয়ে যাবো y1 এর স্কোয়ার বাই 4 ইন্টু ই টু দি পাওয়ার x1/a মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x1/a এর হোল স্কোয়ার প্লাস এখান থেকে আসবে y1, সেই y1 এর স্কোয়ার। এবার এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে সেটা দেখো a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে আছে, এটাকে আমি নেক্সট লাইনে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এই সূত্র দিয়ে লিখেছি। এবং তারপরে যদি আমি এই y1 এর স্কোয়ার বাই 4 দিয়ে এখানে গুণ করে দিই তাহলে কিন্তু আমি পেয়ে যাব y1 স্কোয়ার বাই 4 ইন্টু ই টু দি পাওয়ার x1/a প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x1/a এর হোল স্কোয়ার, আর বাকি যে টার্মটা আসবে দেখো মাইনাস y1 স্কোয়ার আর প্লাস y1 স্কোয়ার, ওটা তো কেটে যাবে, তাহলে শুধু এটা রইল। এবার ই টু দি পাওয়ার x1/a প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x1/a এর হোল স্কোয়ার, এটা কোথা থেকে আসছে দেখো x1 y1 বিন্দুটা তো বক্ররেখার ওপরে অবস্থিত। এবার বক্ররেখার যে আমাদের সমীকরণটি দেওয়া ছিল সেখান থেকে যদি তোমরা লক্ষ্য করো, সেখানে যদি তোমরা x1 y1 বসিয়ে দাও, এক্সের জায়গায় x1 আর y-এর জায়গায় y1 বসিয়ে দাও, তাহলেই কিন্তু এই ই দিয়ে যে টার্মটা এই টার্মটার বদলে তোমরা পেয়ে যাবে 2y1/a, সেটাকেই দেখো আমি এখানে পুট করেছি। তাহলে এটা হয়ে যাচ্ছে y1 স্কোয়ার বাই 4 ইন্টু 2y1/a এর হোল স্কোয়ার, এবং এই হোল স্কোয়ারকে তোমরা ভাঙিয়ে দেবে, এটা হয়ে যাবে 4y1 স্কোয়ার বাই a স্কোয়ার, এবং এটার যদি তোমরা রুট নির্ণয় করো পুরো জিনিসটার, সেখান থেকে তোমরা পেয়ে যাবে y1 স্কোয়ার বাই a। এটাই কিন্তু তোমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। নেক্সট প্রশ্ন দেখো,
এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এবং এ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস বি ড্যাশ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বক্র দুটি পরস্পর লম্বভাবে ছেদ করলে প্রমাণ করো যে 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 1/a ড্যাশ মাইনাস 1/b ড্যাশ। তাহলে দেখো, যেহেতু এই দুটি বক্র পরস্পর লম্বভাবে ছেদ করছে, তো তার মানে এদের যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুতে ওদের স্পর্শক থাকবে। তাহলে আমরা সেই ছেদবিন্দুটিতে স্পর্শকের যে প্রবণতা সেটাকে বের করব। এবং যেহেতু বক্র দুটি পরস্পর লম্বভাবে ছেদ করছে, তাহলে স্পর্শক দুটিও পরস্পর লম্বভাবে থাকবে। তাহলে সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে এই প্রমাণের দিকে এগিয়ে যাব। তাহলে ফার্স্টে দেখো, আমার যে প্রথম বক্রের সমীকরণ দেওয়া ছিল সেটাকে আমি 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয় বক্রের সমীকরণটিকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করছি। আর ধরে নিচ্ছি যে এই বক্র দুটি পরস্পর x1 y1 বিন্দুতে ছেদ করে। তাহলে প্রথম বক্রের ক্ষেত্রে x1 y1 বিন্দুতে স্পর্শকের নতি তোমরা যদি বের করো, কত পেয়ে যাবে না মাইনাস ax1/by1। এবং দ্বিতীয় বক্রের ক্ষেত্রে x1 y1 বিন্দুতে স্পর্শকের নতি হবে মাইনাস a ড্যাশ x1/b ড্যাশ y1। এবার যেটা বললাম যে বক্র দুটি যেহেতু পরস্পর লম্বভাবে ছেদ করে, তাহলে তাদের যে স্পর্শক যে দুটি তারাও পরস্পর লম্বভাবে থাকবে, অর্থাৎ এই স্পর্শক দুটির যে প্রবণতা তাদের গুণফল কত হবে -1। সেটাই দেখো লিখেছি। এবং এখান থেকে যদি তোমরা সিম্পলিফাই করো তাহলে কিন্তু পেয়ে যাবে a ড্যাশ x1 এর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি ড্যাশ y1 এর স্কোয়ার। এটাকে দেখো আমি 3 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। আচ্ছা, আবার কি দেখো, আমরা ওই বক্র দুটির তো x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করেছিলাম। তার মানে x1 y1 বিন্দু ওই দুটি বক্রের ওপরেও অবস্থিত। তাহলে আমরা যদি প্রথম বক্রের যে সমীকরণ সেখানে x1 y1 বসাই, তাহলে কত পেয়ে যাব a x1 এর স্কোয়ার প্লাস b y1 এর স্কোয়ার ইকুয়াল টু 1। সেটাকে আমরা নাম দিচ্ছি 4 নম্বর সমীকরণ। এবং দ্বিতীয় বক্রের সমীকরণে যদি আমরা x1 y1 বসাই, তাহলে পেয়ে যাব a ড্যাশ x1 এর স্কোয়ার প্লাস b ড্যাশ y1 এর স্কোয়ার ইকুয়াল টু 1। এটাকে আমরা নাম দিচ্ছি 5 নম্বর সমীকরণ। এবার আমাদের যে প্রমাণটি করতে দিয়েছে তার জন্য আমাকে কিছু স্টেপ করতে হবে। কি করছি আমরা দেখো, এই যে 4 নম্বর আর 5 নম্বর সমীকরণ এই দুটোকে আমি বিয়োগ করছি। যদি বিয়োগ করো এবং বিয়োগ করে একটু সাজিয়ে লেখো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে a মাইনাস a ড্যাশ ইন্টু x1 এর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি মাইনাস বি ড্যাশ ইন্টু y1 এর স্কোয়ার। ঠিক আছে, এবং এটাকে আমরা নাম দিচ্ছি 6 নম্বর সমীকরণ। এবার এই 6 নম্বর সমীকরণকে এর আগে আমরা যে 3 নম্বর সমীকরণটি বের করে রেখেছি সেটা দিয়ে ভাগ করব। তাহলে দেখো, 6 নম্বর সমীকরণের যে লেফট হ্যান্ড সাইড আর 3 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইড সেটাকে আমরা ভাগ ফর্মে লিখেছি এবং রাইট হ্যান্ড সাইডকেও একইভাবে লিখেছি। এবার এখান থেকে দেখো x1 এর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, y1 স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং এখান থেকে দেখো মাইনাস মাইনাসও ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে থাকছে কি a মাইনাস a ড্যাশ বাই a ড্যাশ। তো এটাকে দেখো আমি দুভাগে ভাগ করে লিখেছি, মানে a বাই a ড্যাশ মাইনাস a ড্যাশ বাই a ড্যাশ। এবং ডান দিকেও দেখো একইভাবে আমি লিখেছি b বাই b ড্যাশ মাইনাস b ড্যাশ বাই b ড্যাশ। এবার এ ক্যান্সেল হচ্ছে, থাকছে 1/a ড্যাশ, a ড্যাশ ক্যান্সেল হচ্ছে, থাকছে 1/a। এখান থেকে বি ক্যান্সেল হচ্ছে, থাকছে 1/b ড্যাশ, আর এখান থেকে বি ড্যাশ ক্যান্সেল হচ্ছে, থাকছে 1/b। এবং এখান থেকে আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া ছিল সেরকম করে দেখো সাজিয়ে লিখেছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 1/a ড্যাশ মাইনাস 1/b ড্যাশ। পরের প্রশ্নটি হচ্ছে, যদি ax/3 প্লাস by/4 ইকুয়াল টু c রেখাটি x² প্লাস y² ইকুয়াল টু 1 এর অভিলম্ব হয়, তবে দেখাও যে 5c ইকুয়াল টু ae এর হোল স্কোয়ার। ই কি না, ই হচ্ছে উৎকেন্দ্রতা। আচ্ছা, তাহলে দেখো আমাকে এখানে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। তো ফার্স্টে আমরা আগে এই উপবৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করব।
তাহলে দেখো আমি এখানে উপবৃত্তটির সমীকরণকে লিখেছি এবং সেটিকে আমি 1 নম্বর উপবৃত্ত সমীকরণ নয়, দেখো আমার যে সরল রেখাটি দেওয়া ছিল, যেটাকে বলা হয়েছিল এই উপবৃত্তের অভিলম্ব, তো সেই সরলরেখাটিকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিয়েছি এবং ধরে নিচ্ছি এই যে সরলরেখা সেটি এই উপবৃত্তের আলফা বিটা বিন্দুতে অভিলম্ব। ঠিক আছে, এখানে তো বলে দিয়েছিল যে এই রেখাটি এই উপবৃত্তের অভিলম্ব, তো আমি ধরে নিচ্ছি আলফা বিটা বিন্দুতে এটা অভিলম্ব। এবার আমরা যেভাবে আমরা অভিলম্বের সমীকরণ বের করি সেভাবে আমরা এবার এই উপবৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। তাহলে আলফা বিটা বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি হবে, দেখো y মাইনাস y1 মানে এখানে বিটা, মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট আলফা বিটা ইন্টু এক্স মাইনাস x1 মানে হচ্ছে আলফা। এবার তোমরা যদি এই উপবৃত্তের সমীকরণ থেকে এই মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট আলফা বিটা এটাকে প্রথমে বের করবে, সেই মানটাকে এখানে বসাবে এবং তারপর যদি সাজিয়ে গুণটুন করে লেখো তাহলে কিন্তু আলটিমেটলি এই লাইনটা পাবে, এ স্কোয়ার এক্স বাই আলফা প্লাস বি স্কোয়ার ওয়াই বাই বিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আমরা নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তাহলে এটি হচ্ছে আমরা সূত্র অনুযায়ী অভিলম্বের সমীকরণ বের করলাম। আর আমার এখানে প্রশ্নে দেওয়া ছিল এই যে 1 নম্বর সরলরেখা এটিও হচ্ছে অভিলম্বের সমীকরণ, তাহলে এটাও অভিলম্বের সমীকরণ, এটাও অভিলম্বের সমীকরণ, তাহলে এরা অভিন্ন। তাহলে এদেরকে আমরা তুলনা করে কি পাচ্ছি, দেখো এই 1 নম্বর সমীকরণে আমার এক্সের কোএফিসিয়েন্ট কত ছিল, a/3, আর 2 নম্বর সমীকরণে এক্সের কোএফিসিয়েন্ট a স্কোয়ার বাই আলফা, আমি তাদের তুলনা করে লিখলাম, ইকুয়াল টু দিয়ে একইভাবে ওয়াইয়ের যে কোএফিসিয়েন্ট তাদের তুলনা করে লিখলাম এবং একইভাবে তাদের যে ধ্রুবক পদ সেই ধ্রুবক পদ দুটিকে আমি তুলনা করে লিখলাম। এখানে দেখো মাইনাস সাইনটি হবে না। ঠিক আছে, এবার যদি আমি এই প্রথম ভগ্নাংশের সাথে এই ধ্রুবক পদটিকে তুলনা করে লিখি তাহলে আমি পেয়ে যাব আলফা ইকুয়াল টু 3ac বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং যদি এই দ্বিতীয় ভগ্নাংশের সাথে আমি এই ধ্রুবক পদটিকে তুলনা করে লিখি তাহলে আমি পেয়ে যাব বিটা ইকুয়াল টু 4bc বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি আলফা আর বিটা এই দুটোর মান পেয়ে যাচ্ছি। এবার আমাকে ই আনতে হবে। এবার দেখো উপবৃত্তের যে উৎকেন্দ্রতার ফর্মুলা সেখান থেকে আমরা কি পাই যে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, এবং এটাকে সাজিয়ে লিখলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার ই স্কোয়ার। এবার আমরা যে আলফা আর বিটার মান বের করেছিলাম এই দুটোরই দেখো হরে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সেখানে যদি আমরা এই এ স্কোয়ার ই স্কোয়ার এই মানটাকে বসিয়ে দিই তাহলে আলফা মানে আমরা পেয়ে যাচ্ছি 3c বাই এ স্কোয়ার আর বিটা মানে পেয়ে যাব 4bc বাই এ স্কোয়ার স্কোয়ার। এবার এই যে আলফা বিটা বিন্দুতে আমরা যে অভিলম্বের সব সমীকরণ বের করছি তার মানে হচ্ছে আলফা বিটা বিন্দুটি ওই উপবৃত্তটার ওপরেও অবস্থিত। তাহলে উপবৃত্তের সমীকরণে আমি এক্সের জায়গায় আলফা আর ওয়াইয়ের জায়গায় বিটা লিখে কি পাচ্ছি না আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ এবার আমি আলফা আর বিটার জায়গায় এই মান দুটোকে বসিয়ে দেব। তাহলে এখান থেকে পাচ্ছি 1 বাই এ স্কোয়ার ইন্টু 3c বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইন্টু 4bc বাই এ স্কোয়ার স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এবার তোমরা এই হোল স্কোয়ার দুটোকে ভাঙিয়ে লিখবে, লিখে একটু লসাগু করলেই তোমরা পেয়ে যাবে 25c স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, এবং এখান থেকেই তোমরা পেয়ে যাচ্ছ 5c ইকুয়াল টু এ এর হোল স্কোয়ার, যেটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। এবার আমরা এই অধ্যায়ের উপর সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু প্রশ্ন দেখব। এগুলো তোমাদের 2 মার্কসের প্রশ্ন হিসেবে আসতে পারে। দেখো, মূলবিন্দু থেকে y ইকুয়াল টু cos x বক্ররেখাতে স্পর্শকগুলি অঙ্কন করা হলো। স্পর্শবিন্দুগুলি যে বক্ররেখার ওপরে থাকবে তা নির্ণয় করো। তাহলে আগে দেখো আমাকে এখানে একটা বক্ররেখা দেওয়া আছে y ইকুয়াল টু cos x। তাহলে আমরা ধরে নিচ্ছি যে y ইকুয়াল টু cos x যে বক্ররেখার তার মূলবিন্দুগামী কোনো স্পর্শক বক্ররেখাটিকে এইচকে বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ স্পর্শ বিন্দুটা হচ্ছে এইচকে।
তাহলে আমাকে কী করতে হবে দেখো, এইচকে যে সঞ্চার পথ সেটা আমাকে কিন্তু নির্ণয় করতে হবে। হ্যাঁ, লোকাস, এইচকে লোকাস, যে বক্ররেখার ওপর স্পর্শবিন্দু যে বক্ররেখার ওপরে থাকবে। এবার এই যে এইচকে বিন্দু সেটি তো এই বক্রের ওপর আছে, তো ওয়াই ইকুয়াল টু কস এক্স, তাহলে আমি ওয়াইয়ের জায়গায় কে আর এক্সের জায়গায় এইচ বসিয়ে দিলে কত পাবো, কে ইকুয়াল টু কস এইচ। এটা আমাকে দিচ্ছে 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার আমি এই বক্রের স্পর্শকের নতি বের করছি, অর্থাৎ আমি ডিওয়াই ডিএক্স বের করব এবং এইচকে বিন্দুতে বের করব, সেটা আমি পাবো মাইনাস সাইন এইচ। তোমরা এখান থেকে এক্সের সাপেক্ষে অবকলন করলেই কিন্তু এটা পেয়ে যাবে। তাহলে স্পর্শকের সমীকরণ কত হবে, আমরা যদি স্পর্শকের সমীকরণের যে সূত্র সেটাকে কাজে লাগাই, ওয়াই মাইনাস কে ইকুয়াল টু এই ডিওয়াই ডিএক্স অ্যাট এইচ কে ইন্টু এক্স মাইনাস এইচ। আবার কি বলা হয়েছিল দেখো, মূলবিন্দু থেকে স্পর্শক অঙ্কন করা হয়েছে, তার মানে এই যে স্পর্শক সেটা মূলবিন্দুগামী, অর্থাৎ মূলবিন্দুর কোঅর্ডিনেট কত হয় 0 0। তাহলে আমি এক্সের জায়গায় 0 আর ওয়াই জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব মাইনাস কে ইকুয়াল টু এইচ ইন্টু সাইন এইচ। এটাকে আমি নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার এই 1 আর 2টাকে আমরা একটু সাজিয়ে লিখবো। দেখো 2 নম্বর সমীকরণে আমার কস এইচ ইকুয়াল টু কে আছে আর 1 নম্বর সমীকরণে, আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো সাইন এইচ মানে কত পাবো দেখো, মাইনাস কে বাই এইচ। তাহলে এবার যদি আমি ওই দুটোকে হোল স্কোয়ার করে যোগ করি তাহলে কত হবে, কস স্কোয়ার এইচ প্লাস সাইন স্কোয়ার এইচ ইকুয়াল টু হয়ে যাবে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই এইচ স্কোয়ার। এবার এই যে কস স্কোয়ার এইচ প্লাস সাইন স্কোয়ার এইচ এটা মানে তো 1, এবং এই ডান দিকে এটাকে যদি আমরা লসাগু করি করে তারপর সাজিয়ে লিখি তাহলে পেয়ে যাব এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার ইন্টু কে স্কোয়ার। অর্থাৎ এইচকে বিন্দুর যে সঞ্চার পথ সেটি কত হবে, আমি দেখো এইচ আর কে কে এক্স আর ওয়াই দিয়ে রিপ্লেস করে লিখছি, তাহলে পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এটাই কিন্তু হবে সেই বক্ররেখা যার উপরে স্পর্শবিন্দুগুলো থাকবে। পরবর্তী প্রশ্নটি দেখো, প্রমাণ করো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স প্লাস এ ইন্টু সাইন এক্স বাই এ বক্ররেখায় যে বিন্দুগুলোতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তারা একটি অধিবৃত্তের ওপর থাকবে। তাহলে আমার যে বক্রটি প্রথমে দেওয়া ছিল সেই বক্রের সমীকরণকে লিখলাম। এবার এই বক্রের যে স্পর্শক তারা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় সেক্ষেত্রে স্পর্শকের নতি কত হবে বলো না, স্পর্শকের প্রবণতা হবে 0, তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 হবে। এবার তোমরা যদি এই বক্রের সমীকরণ থেকে ডিওয়াই ডিএক্স এর মান বের করো তাহলে কিন্তু পেয়ে যাবে কস এক্স বাই এ প্লাস 1, তাহলে সেটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কস এক্স বাই এ ইকুয়াল টু মাইনাস 1 অর্থাৎ কস পাই, তাহলে এক্স বাই এ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি পাই। এবার এই 1 নম্বর সমীকরণে আমরা দেখো এখানে এক্স এর মান পেয়ে যাচ্ছে, তো এক্স বাই এর মান পাচ্ছি আসলে, তাহলে আমরা কিন্তু ওয়াই এর মান বের করতে চাই। তাহলে 1 নম্বর যে সমীকরণ আছে মানে এই বক্রের যে সমীকরণ সেখানে আমরা এক্স বাই এর জায়গায় পাই বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে যাচ্ছি। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 4a ইন্টু এক্স প্লাস এ ইন্টু সাইন পাই মানে 0, তার মানে আমার এ ইন্টু 0 মানে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি জাস্ট ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তার মানে এটা একটা এই যে আমার এক্স আর ওয়াই বিন্দু যে, তাহলে সেটা হচ্ছে এই একটা অধিবৃত্তের ওপর থাকছে, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। পরের সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব বক্ররেখার এম স্কোয়ার এম কিউব বিন্দুতে স্পর্শক যদি ওই বক্ররেখার ক্যাপিটাল এম স্কোয়ার ক্যাপিটাল এম কিউব বিন্দুতে অভিলম্ব হয় তবে স্মল এম ইন্টু ক্যাপিটাল এম এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমাকে এখানে কি বলেছে যে স্মল এম স্কোয়ার এম কিউব বিন্দুতে যেটা স্পর্শক সেটাই আবার ক্যাপিটাল এম স্কোয়ার ক্যাপিটাল এম কিউব বিন্দুতে অভিলম্ব। ঠিক আছে, সেটা দেখো আমি লিখে নিয়েছি। তাহলে আমরা যদি স্মল এম স্কোয়ার এম কিউব বিন্দুতে স্পর্শকের প্রবণতা বের করি তাহলে কিন্তু পেয়ে যাব 3/2 ইন্টু স্মল এম, আর ক্যাপিটাল এম স্কোয়ার ক্যাপিটাল এম কিউব বিন্দুতে যদি আমরা অভিলম্বের প্রবণতা বের করি তাহলে সেটাই পেয়ে যাব -2/3m ক্যাপিটাল এম। এবার যেহেতু এই স্পর্শক আর অভিলম্ব এই দুটো হচ্ছে একই সরলরেখা, তার মানে কি হবে এই দুটো প্রবণতা সমান,
এবং এখান থেকে কিন্তু তোমরা ক্যালকুলেশন করে পেয়ে যাবে স্মল m ইন্টু ক্যাপিটাল M ইকুয়াল টু -4/9। নেক্সট সংক্ষিপ্ত প্রশ্নটি দেখো, প্রমাণ করো x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এবং xy ইকুয়াল টু কে বক্ররেখা দুটি সমকোণে ছেদ করলে 8k² ইকুয়াল টু 1 হয়। তো ফার্স্টটাকে আমরা কি করব দেখো, এই যে সমীকরণ দুটো দেওয়া আছে না, এই দুটি মানে এই যে বক্ররেখার সমীকরণ, এদের আমি ছেদবিন্দু বের করব, মানে এই দুটোকে সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করব। তার জন্য কি করছি দেখো, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার দেওয়া আছে আর এখানে দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়াল টু কে। এখানে আমি এই এক্সের জায়গায় ওয়াই স্কোয়ার পুট করছি, তাহলে আমি কত পাবো, ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই মানে ওয়াই কিউব ইকুয়াল টু কে। তাহলে ওয়াই ইকুয়াল টু পেয়ে যাচ্ছে k⁴ 1/3। তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো, এক্স ইকুয়াল টু ছিল ওয়াই এর স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে k⁻²। আচ্ছা, তার মানে ছেদবিন্দুর স্থানাঙ্ক আমি কি পেলাম, k⁻²/3, k⁻1/3। এবার আমার এই যে বক্রের সমীকরণটি দেওয়া ছিল, প্রথম বক্রের যে সমীকরণ, সেই বক্রের এই যে বিন্দুটি, এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা যদি বের করি তাহলে পাওয়া যাবে 1/2 ইন্টু k⁻1/3। আর আমার যে দ্বিতীয় বক্রের সমীকরণ ছিল, সেটার যদি এই ছেদবিন্দুতেই স্পর্শকের প্রবণতা বের করি তাহলে পাওয়া যাবে -1/k⁻1/3। এবার যেহেতু এই বক্র দুটি সমকোণে ছেদ করে, অর্থাৎ ওদের ওই যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুতে যে স্পর্শক দুটো তাদের যে প্রবণতা, তাহলে তাদের গুণফল কত হবে, -1, কারণ স্পর্শক দুটিও তোমার সমকোণে থাকবে। তাহলে দেখো, এই যে স্পর্শকের দুটি প্রবণতা তাদের গুণফল আমি -1 লিখেছি, এবং এখান থেকে কিন্তু তোমরা ক্যালকুলেশন করে পেয়ে যাবে 2 ইন্টু k⁻2/3 ইকুয়াল টু 1। এবং এটাকে যদি আমি উভয় পক্ষকে ঘন করি অর্থাৎ হোল কিউব করি তাহলে পেয়ে যাবে 8k² ইকুয়াল টু 1। এটাই কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছিল। এবার আমরা এই চ্যাপ্টারের উপর কিছু এমসিকিউ কোয়েশ্চেন দেখব, এগুলো তোমাদের 1 মার্কসের কোয়েশ্চেন হিসাবে আসে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটি দেখো, 2y ইকুয়াল টু x² বক্রের 2 বিন্দুতে অভিলম্বের প্রবণতা, অপশন এ -½ অপশন বি 1 অপশন সি -2 অপশন ডি 2। আর এই যে এমসিকিউ প্রশ্নগুলো আমি দিচ্ছি, এগুলো কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করে দেব না, এগুলো তোমরা যা পড়েছো, শিখেছো, জেনেছো, সেইগুলোর মাধ্যমে নিজেরা সমাধান করার চেষ্টা করবে। তাহলে কিন্তু দেখবে এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের যদি কোনো রকম কনফিউশন থেকেও থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্নটি, xy ইকুয়াল টু 1 পরাবৃত্তের t,1/t বিন্দুতে স্পর্শকের প্রবণতা, অপশন এ -1/t অপশন বি -1/t², অপশন সি 1/t, অপশন ডি -2/t²। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন, মূল বিন্দুতে y ইকুয়াল টু x⁵2 বক্রটির স্পর্শকের সমীকরণ, অপশন এ x ইকুয়াল টু 0, অপশন বি y ইকুয়াল টু 0, অপশন সি x ইকুয়াল টু y, অপশন ডি x ইকুয়াল টু -y। নেক্সট কোয়েশ্চেন, 6 বিন্দু থেকে x²/9 -y²/4 ইকুয়াল টু 1 পরাবৃত্তে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়, অপশন এ 0, অপশন বি 1, অপশন সি 2, অপশন ডি 4। নেক্সট কোয়েশ্চেন, y ইকুয়াল টু sin x বক্রের কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, অপশন এ 1,0, অপশন বি 0,0, অপশন সি 1, π/2, অপশন ডি π/2, 1। পরের এমসিকিউ প্রশ্নটি হচ্ছে, y ইকুয়াল টু x³ - 3x + 2 বক্রের 2,4 বিন্দুতে অভিলম্বের প্রবণতা, অপশন এ -1/9, অপশন বি -1/7, অপশন সি -1, অপশন ডি -1/5। নেক্সট, y ইকুয়াল টু mx + 2 সরলরেখা y² ইকুয়াল টু 4x অধিবৃত্তের স্পর্শক হলে m এর মান, অপশন এ 1, অপশন বি -1, অপশন সি ½, অপশন ডি -½ নেক্সট,
এক্স ইকুয়াল টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা বক্রের থিটা ইকুয়াল টু π/2 বিন্দুতে অভিলম্বের প্রবণতা। অপশন এ -1, অপশন বি 0, অপশন সি 1, অপশন ডি 2। এবং লাস্ট কোয়েশ্চেন, y ইকুয়াল টু fx বক্ররেখার x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। অপশন এ y মাইনাস y1 ইন্টু f ড্যাশ x1 প্লাস x মাইনাস x1 ইকুয়াল টু 0। অপশন বি y মাইনাস y1 প্লাস x মাইনাস x1 ইন্টু f ড্যাশ x1 ইকুয়াল টু 0। অপশন সি y মাইনাস y1 মাইনাস f ড্যাশ x1 ইন্টু x মাইনাস x1 ইকুয়াল টু 0। অ্যান্ড অপশন ডি y মাইনাস y1 ইন্টু f ড্যাশ x1 মাইনাস x মাইনাস x1 ইকুয়াল টু 0। তো এই এমসিকিউ প্রশ্নগুলো তোমরা নিজেরা নিজেরা করবে। তো আজকের আমাদের রিভিশন ক্লাসটি এখানেই শেষ হচ্ছে।